বীর মুক্তিযোদ্ধা অমর সেলিম শের, আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ। বাড়ি ভালো আছি, কিন্তু মনটা বেশি ভালো না, কারণ দেশের অবস্থা বেশি ভালো না। আজকে তো মব সৃষ্টি করেছে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আহ ইয়ার এগেনস্টে কি বলে, অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান। যদিও উনি আওয়ামী লীগের, ছাত্রলীগের সভাপতি ছিলেন এক সময়, তারপর আওয়ামী লীগের পক্ষেও ছিলেন, পরবর্তীতে উনি বিএনপিতে জয়েন করেন। কিন্তু 15 বছর ধরে উনি বিএনপিকে সার্ভিস দিয়ে এসছেন। গত 10 বছরের উপরে, 15 বছর বলবো না আমি, গত 10 বছরের উপরে তিনি বিএনপিকে সার্ভিস দিয়ে এসছেন এবং আওয়ামী লীগের বিপক্ষেই কথা বলেছিলেন। তার পরিবর্তে আজকে যে মব সৃষ্টি করেছে তার বাড়ির সামনে, সেটা সত্যি লজ্জাজনক। কারণ একজন মুক্তিযোদ্ধাকে তারা থামিয়ে দিতে চাচ্ছে। এটা এটা বিএনপি, এনসিপি, এবি পার্টি, রাজাকার পার্টি এবং বিএনপির কিছু আহ, পাখি সমর্থক যারা, তাদের তাদের দ্বারা এটা হচ্ছে। তারা সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে থামিয়ে দিতে চাচ্ছে। এটা যদিও বিএনপি সৃষ্টি করেছে একজন মুক্তিযোদ্ধা, আহ, জিয়া রহমান, যদিও তার অনেক কুকর্ম আছে, কিন্তু আমি ওখানে এটা এখন এখানে লক্ষ্য বিষয় না আমাদের কথা বলার। কিন্তু এইভাবে তারা মুক্তিযোদ্ধার এগেনস্টে যে কথাবার্তা বলতে শুরু করেছে, এটা কিন্তু খুবই তাদের, এটা বিএনপির জন্য বিপদ বেশি দেন আমাদের ফজলু ভাইয়ের জন্য। ফজলু ভাই একজন সত্যিকারের দেশপ্রেমিক, এবং দেশপ্রেমিক হিসেবে সে যে কাজ করে যাচ্ছে, তার তার বাক স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করা হয়েছে। একজন আমাকে একটু আগে একটা কমেন্ট করেছে যে তার মুখটা বন্ধ থাকলে তাকে তো কেউ ঘেরাও করতো না। তো মুখ বন্ধ রাখবে কেন? পাখি জারজদের, যে দেশটাকে পাখি জারজদের হাতে তুলে দিচ্ছেন, যে পাখি জারজরা আজকে দেশ চালাচ্ছে, তারা তো জানে না যে ফজলুর রহমান সাহেবের কি অবদান এই এই দেশের জন্য। উনি এবং বলছেন হম 54 বছর আগে আপনাদের জন্য একটা দেশ স্বাধীন করার জন্য আমরা কাজ করেছিলাম। 54 বছর পরে আপনারা আমাদেরকে হত্যা করতে চাচ্ছেন। কারণ একটাই, কারণ 54 বছর পর তারা সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করতে চাচ্ছে এই জন্যেই যে তারা মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিতে চাচ্ছে। এই প্রতিশোধটা নেওয়ার জন্যই তো তারা আজকে এই যে পাখিদের দ্বিতীয় কি প্রধানমন্ত্রী, আহ, সহপ্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বলেছে আপনাদের হৃদয় পরিষ্কার করেন। এবারটা তোর, তুই তো একটা নাপাক লোক, তুই তো কি হিসাবে বাংলাদেশিতে আসিস? তুই পাকিস্তানের হয়ে কিভাবে কথা বলে সে, তা তো আমি তো বুঝতে পারি না। আর এটা যারা অ্যালাউ করেছে, যে সরকার, এই যে বিশ্ব বাটপার ইউনুসের সরকার যেটা, এবং যে মবরা আছে এনসিপি বা জামাতরা, তারা যেভাবে এটা তাদেরকে যে সমর্থন করছে, এটা সবই লজ্জাজনক, এবং এটা ধিক্কার জানাতে হচ্ছে আমাদেরকে। এই জন্য আমি, যেহেতু এটা ওপেন শো, আমি গালাগালি করতে পারতেছি না তাদেরকে। কারণ আমার সত্যি এখন মানে দেখার পর থেকে, সে তার এত বড় দৃষ্টতা হয় কেমন করে, যে বাঙালিদিকে বলে তোমাদের হৃদয় পরিষ্কার করো। তাদের হৃদয় পরিষ্কার আছে কিনা সেটা আগে দেখুক তারা। বরঞ্চ তাদের দেশটার নামটা বাংলাদেশ করে দেওয়া উচিত। তারা বাংলাদেশের আন্ডারে আসা উচিত। আজকে যারা পাকিস্তানের পক্ষে নিয়ে কথাবার্তা বলছে, তারা তো এইভাবে বলতে পারে না। আমার কথা খুবই স্পষ্ট। 54 বছর আগে 7.5 কোটি লোক, সমস্ত লোকের সমর্থন ছিল, গুটি কয়েক লোক বাদে, গোলাম আজম এবং তার সঙ্গীরা বাদে, তারা প্রথম আল আল বদর আল সামস এরা বাদ দিয়ে আমাদের 7.5 কোটি লোকই আমাদের সাথে ছিলেন। তাহলে সে কিভাবে আমাদেরকে বলতে পারে যে 54 বছর পরে এসে তার প্রতিশোধ নিয়ে তার নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে? এবং তারই ফলশ্রুতি হচ্ছে ইয়াকে আক্রমণ করা, ফজলু ভাইকে আক্রমণ করা। ফজলুর রহমান একজন সত্যিকারের বীর মুক্তিযোদ্ধা এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এবং উনি যেভাবে স্পষ্ট ভাষায় প্রতিবাদ করে আসছে 5ই আগস্টের পর থেকে, আর কাউকে আমি এত স্পষ্ট ভাবে করতে দেখিনি। এবং আমিও করে আসছি বিদেশে বসে স্পষ্টভাবে 5ই আগস্টের পর থেকে বিদেশ আমরা। থেকে আপনারা কয়েকজন, আর দেশে ফজলুর রহমান যেটা এখানে পান না এরকম কয়েকজন, খুব হ্যাঁ, হাতে গোনা কয়েকটা মানুষ, হাতে গোনা কয়েকটা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কথা বলে যাচ্ছেন।
হ্যাঁ, আমার এবং আমার আত্মীয়-স্বজন, এক্সটেন্ডেড আত্মীয়-স্বজন অনেকেই দেশে আছেন এবং তাদের ভয়ও আছে। তারপরেও আমি বলে যাচ্ছি, এই এটা এটা সত্যিকারের মানে যে ভালোবাসা যদি দেশের প্রতি থাকে সবারই নেমে আসা উচিত এখন ফজলুল ভাইয়ের পক্ষে। সে বিএনপি করে কি আওয়ামী লীগ করে এটা দেখার বিষয় না। এটা এখন বুঝতে হবে যে মুক্তিযুদ্ধের উপর আক্রমণ হয়েছে, সেকুলারিজমের উপর আক্রমণ হয়েছে, জাতীয়তাবাদের উপর আক্রমণ হয়েছে এবং সমাজ ব্যবস্থার উপর আক্রমণ হয়েছে। এই তার একটা দল তাকে শোকজ করেছে, তার দল তার তার দল কেন দল শোকজ করেছে এটাও আমার একটা বক্তব্য, কারণ সে তো দলের বিরুদ্ধে কিছু বলে নাই এখন পর্যন্ত। তো দলকে সে আপহোল্ড করেই রেখেছে। আমি যতটা তার কথাবার্তা শুনেছি এবং যা পড়াশোনা করেছি তার ব্যাপারে, তাতে দেখতে পেয়েছি কাল পর্যন্ত সে দলকেই, কালকেও একটা ভিডিও দেখতেছিলাম, বিএনপি কে সে সঠিক পথে আনতে চেষ্টা করতেছে। এটাই উদ্দেশ্য, কিন্তু বিএনপি তো বিএনপি তো তারপর থেকে সঠিক মনে করে। আপনি যে নাপাক হ্যাঁ, মন্ত্রী বললেন পাকিস্তানের, তার হুম, কাছে তারা গিয়েছে। হ্যাঁ বেগম সেটাই তো, জিয়া বিএনপি তো পাকিস্তানি পন্থী পুরা একটা পার্টি, সেটা দেখেই যাচ্ছে। বেগম জিয়া তো যাবেই, কারণ বেগম জিয়া তো যান জোয়ার রক্ষিতা ছিল। যাই হোক, এটা তো সবাই বলে, এটা কোট অ্যান্ড কোট। জিয়া রহমান কতবার তাকে নিতে পাঠিয়েছিল ছেলেপেলেকে, মেজর হায়দারের অনেক ছেলেপেলে মারা গেছে তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে তো যায়নি তখন। 71 সালে সে যায়নি। জিয়া রহমান মানে জিয়া রহমান তো তাকে ছেড়ে দিয়েছিল, বঙ্গবন্ধুর রিকোয়েস্টে সে তাকে ঘরে তুলে এসেছিল। এটা তো সবাই জানে, আমাদের বয়সের সবাই তখন জানে ওই সময়টা। হয়তো আপনাদের বয়সের অত অনেকে জানে না, কিন্তু আমরা জানি, এটা স্পষ্ট আছে এবং অনেক বইতেও লেখা আছে এবং অনেকে এটা যারা ওখানে উপস্থিত ছিল তারা পর্যন্ত বলেছিলেন। এবং সেই জন্যই তো বিএনপির যে এক অংশ পাখি মোল্লা বা পাকিস্তানের একেবারে ধরাধয় তা বুঝাই যাচ্ছে। এবং মুক্তিযুদ্ধের পক্ষে যে পোর্শনটা আছে বা বাংলাদেশের পক্ষে যে পোর্শনটা আছে বিএনপির মধ্যে, তারা ভারতের পক্ষে কর্নার হয়ে আছে। কারণ আমি এখন পর্যন্ত এবং এমন মেজর হাফিজের মতন একজন ব্যক্তিত্ব যখন অনেক উনি অনেক অনেক ধরনের কথা বলেছেন যেগুলা মুক্তিযুদ্ধের পক্ষে যায় না, যেটা বাংলাদেশের চার নীতির পক্ষে যায় না। ওনার একটা কথাই আমি খালি কোট করতে পারি, কোট অ্যান্ড আনকোট বলতে পারি আমি। উনি বলেছেন যে 72 সংবিধান হচ্ছে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ফলশ্রুতি। হ্যাঁ, জিয়াউর রহমান সব করেছে, কিন্তু তখন বিএনপির নাম নিশানাও ছিল না 72 সালে জিয়া রহমানও তখন ওই কনস্টিটিউশনের কিছু পার্ট ছিল না। এই সব বয়ান করে নিজেদেরকে খাটো করেছে বিএনপি। বিএনপি 15 বছরে, আমি প্রথম 5 বছর বাদ দিলাম, 2008 থেকে 14 সাল থেকে যে ইলেকশন, 18 সালের যে নির্বাচন, 24 সালের যে নির্বাচন, বিরোধী দল হিসাবে তাদের একটা দায়িত্ব ছিল জনগণের প্রতি। 18 কোটি বা 14 কোটি বা 16 কোটি যতই লোক থাকুক তখন, তাদের সে দায়িত্ব তারা পালন করে নাই। খালি এক বাক্যে সবাই বুদ্ধিজীবীরা, সকল বুদ্ধিজীবীরা এবং কিছু কিছু মিডিয়া পার্সোনালিটি, তারা সবসময় আওয়ামী লীগকে তারা ব্লেম করে, যে আওয়ামী লীগকে বলে যে আওয়ামী লীগ একতরফা ইলেকশনটা কেন করতে হলো, কিসের জন্য করতে হলো, যদি অপোজিশন না আসে। ক্ষমতা দেওয়াটাই তো লক্ষ্য না, রাজনীতি করতে গেলে ক্ষমতার বাইরেও থাকতে হয়। তো তারা আর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে অজুহাত দিয়েছে যে আওয়ামী লীগ পার্লামেন্ট আরো পরে নিয়ে এসছে ওটা, কারণ তত্ত্বাবধায়ক সরকার, বিএনপিও দায়ী এটাকে ধ্বংস করার জন্য। 2006-07 সালে তাদের বিচারপতির মদুদ সাহেব বাড়িয়ে দিলেন বয়স, এবং তারপর তিনি এসে তারা আবার নতুন করে আসবেন। এমন ভাবে করবেন যাতে প্রত্যেকবার কেয়ারটেকার গভর্নমেন্ট আসলেই তারাই যেন জিততে পারে। এই জন্যই তো কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করা হয়েছিল, এই জন্যই তো খায়রুল হক সাহেব ওই রায় দিয়েছিল। যাই হোক, আমি ফজলুল ভাই সম্পর্কে বলি, ফজলুর রহমান ভাই একজন নিবেদিত, আমাদের সমবয়সী এবং আমার সিনিয়র উনি, এবং এটুকু বলতে পারি উনি একজন সত্যিকারের মাঠে পর্যায়ের ময়মনসিংহের একজন মাঠ পর্যায়ের মুক্তিযোদ্ধা। এবং উনি যে অবদান রেখেছেন দেশের জন্য, বিএনপি কোন নেতা বলতে পারে বুকে হাত দিয়ে, প্রেসিডিয়াম ওনাদের যে গ্রুপ আছে, প্রেসিডিয়াম সদস্য যারা আছে তারা বলুক তো কি তারা মুক্তিযুদ্ধ করেছে ফজলুর রহমান সাহেবের মতন। কিন্তু ফজলুর রহমান ভাই যে যে অবদান রেখে গেছে, সেই অবদান রাখছেন এখনো, ওটার সমকক্ষ কেউ নাই। মির্জা ফখরুল সর্বশেষ বলেছেন
তাদের সেক্টরে তাদের সেক্টরে নাকি বেগম জিয়া প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করেছেন। এটা তো যা মিথ্যা কথা। উনি তো ক্যান্টনমেন্টে ছিল, ওনাকে তো ওই এয়ারপোর্ট রোড থেকে বাড়ির থেকে বাইর করে নিয়ে ক্যান্টনমেন্টে চলে গেছিল, ওনাকে গুলশানের ওদিকে নিয়ে চলে গেছিল ওখানে। এটা যা মিথ্যা কথা। এটা মির্জা ফখরুল সাহেব কি করে এইসব কথাবার্তা বলেন সেটাও আমি বুঝতে পারি না। একজন শিক্ষিত, একজন প্রজ্ঞাবান ব্যক্তি হিসেবে তাকে জানতাম, অল্পভাষী, কিন্তু মির্জা ফখরুলের এখন আহ ওনার তো ছিলেন মানে বন্দর আল চাকরি সায়েন্সে করে উনি, যে এখনকার রাজাকার। বক্তব্য যেন চাকরি করছেন উনি। হ্যাঁ, ও মানে একটা মানে রাজনীতিবিদ মনে হয় না আমার কাছে। যা শিখিয়ে দেওয়া হয় তাই বলেন উনি নিজের ভাষা দিয়ে। মানে আপনি সেটাই আপনি বললেন ফজলুর রহমান বঙ্গবন্ধু অন্তঃপ্রাণ একজন মানুষ। 5ই আগস্টের পর থেকে নানা বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি তার অগাধ আস্থা এগুলো বলে যাচ্ছেন। কিন্তু সর্বশেষ যেখানে গত 15ই আগস্ট আমরা দেখলাম ধানমন্ডির 32 নম্বরের দখল নিচ্ছে বিএনপি, এবং আমরা শুনলাম এই ধানমন্ডি 32 নম্বর ভাঙার পেছনে বিএনপির তারেক রহমানের অবদান। তারেক রহমান ফান্ড পাঠিয়েছে সেইখানে। অ্যাডভোকেট ফজলুর রহমান কিভাবে আশা করেন বিএনপিতে উনি টিকে থাকবেন? না, এটা স্বাভাবিক টিকতে থাকবে না, কারণ তারেক রহমান যে ফান্ড করেছে 32 নম্বরকে ভাঙার পর প্রথম দিনে যে যখন আক্রমণ হয়, এটা তারেক রহমান উস্কানিত হয়েছে। এটা তার প্রতিশোধমূলক একটা আক্রমণ। আমার স্পষ্ট ভাষা, যে ক্যান্টনমেন্টের মনিউল রোড থেকে যে খালেদা জিয়াকে যখন বের করে দেওয়া হলো, যেটা এরশাদ তাকে দিয়েছিলেন, সেটার প্রতিশোধ নেওয়ার জন্যই তারা এটা দখল নিয়েছিল। এবং এইবার 15ই আগস্ট তারা বোধহয় তারা জমিটাও দখল নেবে, নিয়ে এখানে মাল্টি স্টোরিড করবে। এটাতে এদের স্পর্ধা অনেক বেশি বেড়ে গেছে, যার জন্য ফজলুর রহমান ভাই কখনোই এটা সহ্য করতে পারে না, যাদের ওপেনলি টক শোতে বলেছে এটা। এবং তার যে বক্তব্য এবং তার যে ক্রিটিসিজম, তার যে সমালোচনা, পারঙ্গতা এবং সমালোচনা যেভাবে সে করে, এই সমালোচনাটা বিএনপির কিছু কিছু লোক নিতে পারছে না। তার একটা প্রমাণ দেখে, রুমিন ফারানা ওদেরই লোক, যদিও তার বাবা মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিল। রুমিন ফারানা, হয়তো আমরা তাকে প্রপারলি ইভ্যালুয়েট করিনি, সেজন্য সে ওই ওই বিএনপি ইয়েতে চলে গেছে। তাকে পর্যন্ত তারা রেহাই দিচ্ছে না, কারণ সে আউট স্পোকেন হয়ে গেছে এখন। কারণ সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, সে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলছে, এবং এমনকি শেখ হাসিনা নেত্রীর পক্ষেও কথা বলছেন। হ্যাঁ, তো সেদিনকার সে তো আমার মানে আমার ভাতিজির বয়স হবে 81 82-তে জন্ম মেয়েটার। এই মহিলা যে আজকে মিড 40s এসে তাকে যে এইভাবে অপমানিত হতে হলো নিজের দলের লোকের হাতে, এটা কম লজ্জাকর বিএনপির জন্য? বিএনপি কিন্তু বেসিক্যালি এটা বুঝছে না, রাজনীতিবিদরা কি করছে আমি জানি না বিএনপির, কিন্তু তারা বুঝতে পারতেছে না। তারা সবাইকে কর্নার করতে গিয়ে নিজেরাই কর্নার হয়ে যাচ্ছে। এবং তাদেরকে তারা জামাত, এনসিপি, এবি পার্টি যেসব আছে মৌলবাদী পার্টির, তারাও মৌলবাদী, তারাও পাখিপন্থী, কিন্তু তাদের থেকে ওদের কিছুটা মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে। কিন্তু তারা এদের ফাঁদে, একেবারে আলসামস আলবদর রাজাকারদের ফাঁদে পা দিয়েছে। এইটা দিয়ে তারা চাচ্ছে তাদেরকে সাইজ করতে, এবং তাদেরকে একেবারে সাইজ করে আনবে, এমন ভাবে আনবে যাতে ইলেকশনের টাইমে তারা কিছু না করতে পারে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এবং বিএনপির এটা বোঝা উচিত, যারা বা ফজলুর রহমানের মতন লোক তাদেরকে আরো বেশি রাখা উচিত। আরো অনেকে আছে যারা আওয়ামী লীগ থেকে পরে বিএনপিতে জয়েন করেছে, বা বামপন্থী থেকে বিএনপিতে জয়েন করেছে, তাদেরকেও তারা কর্নার করতে চেষ্টা করতেছে। কেন করছে আমি জানি না। একটা বিএনপির সকুজ স্পষ্ট, সকুজের ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে তারা এনসিপি কে খুশি করার জন্য, হ্যাঁ, এনসিপি এনসিপি কে খুশি তারা করার মনে জন্য করতেছে এনসিপি কে, জামাতকে খুশি করে তারা পাওয়ারে যাবে, কিন্তু এরা বুঝতেছে না তাদেরকে পাওয়ার নিতে দিবে না। আবার আমি আজকে বাড়ি একটা কথা বলে রাখি এই শোতে, যে তারেক রহমান আসবে না দেশে, স্পষ্ট। কেন? ওকে, কারণ সে আসতে পারে না। প্রথমত তার যে কেস, সে কেস কি আদৌ শেষ হয়েছে? হয়নি। সে একবার দেখতে পারবে না, আর ওই দেশে ঢুকতে পারবে না। দ্বিতীয়ত, তার একটা ভয় আছে, যেসব আর্মি অফিসারদের সে মুচু লেখে রেখে দিয়ে গেছে তারাই তাকে ধরবে, যে তুমি রাজনীতি করবো না বলে গেছো, এখন কেন করছো? তারা তো এখন জেনারেল পর্যায়ে চলে গেছে, অনেকে তো জেনারেল জেনারেল হচ্ছে। এরা এত সহজে ছাড়বে? এইটি আমার আমার এই দুটাই কারণে আমি মনে করি সে আসতে পারবে না দেশে, এবং আসবেও না সে।
এবং প্রধানমন্ত্রী কে হবে এটা পরের বিষয়, আদৌ ইলেকশন হয় কিনা সেটা, ইলেকশন একটা হবে কোনো মতে একটা আহ মানে জগা খিচুড়ি ইলেকশন করবে, সেটার মধ্যে এই জামাত যতই চেষ্টা করুক, বাধা দিতে চেষ্টা করুক, বা ইউনূস এনসিপি যে বাধা, তারেকের সাথে লন্ডনে বৈঠক করলেন, এই বৈঠকটা কি একটা মেসেজ না অন্যদের প্রতি? ইউনূস কাকে চাচ্ছেন? হ্যাঁ এটা মেসেজ, এই মেসেজ পাওয়ার পরেও তো তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। তো তারা যদি এখন মেসেজটা ইভ্যালুয়েট এখন করতে একজন পারতো বীর প্রপারলি। মুক্তিযোদ্ধা হিসেবে, ফজলুর রহমানের প্রতি আপনার আহ্বানটা কি? উনি কি ফজলুর রহমান, ওইখানে ফজলুর রহমান উনি যদি বিশ্বাস করেন বিএনপি তাকে হেল্প করবে, তাহলে বিএনপি পার্টিতে থাকবে। তার সে পার্টির অ্যালিজিয়েন্স তো এখন পর্যন্তই করেনি। শোকজ নোটিশের কি উত্তর দেয় সেটাও দেখতে হবে। শোকজ নোটিশ উত্তর দিবেই বা কেন সে? আমার প্রশ্ন হচ্ছে শোকজ কিসের জন্য করা হয়েছে তাকে? কি কি এমন কি পার্টি রুলস ভঙ্গ করেছে যে তাকে শোকজ করা হলো? আমি যদি পার্টি রুল ভঙ্গ করি তখন আমাকে শোকজ করতে পারে, কিন্তু সেটা আমি বিএনপির হতে বলতে পারবো না। কিন্তু আমি এটাই বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের যদি নিয়ম এবং আইনগুলো যদি ভঙ্গ করে থাকে কেউ একজন, তাহলে তাকে শোকজ করা যাবে, তার উত্তর তাকে দিতে হবে। সে তো এবার কিছু বলে নাই বিএনপির এগেনস্টে। সে না, উনি বলছে আজকে একটা প্রেস কনফারেন্স করেছেন। হ্যাঁ, উনি প্রেস আজকে কনফারেন্স শুনি নাই। কি উনি বলেছে প্রেস প্রেস কনফারেন্স? কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্স করে বলেছেন তিনি শোকজের জবাব দেবেন। আচ্ছা। দলের দলের একজন মানুষ হিসেবে কোনো ত্রুটি বিচ্যুতি যদি থাকে, এটা জবাব দেবেন তিনি। কিন্তু তিনি জিডি করতে রাজি না। যে আমি জিডি করব কেন? আমার নিরাপত্তার জন্য আমি থানায় জিডি করে আমার নিরাপত্তা কেন চাইবো সেটা? না, উনি উনি দেশের শ্রেষ্ঠ সন্তান, উনি কেন জিডি করতে যাবেন? হ্যাঁ, ওনাকে তো যে যে সরকারি এখন আসুক, যেটা পাকি সরকারি হোক আর জামাত সরকার হোক, যে সরকারি আছে এখন, তাদের দায়িত্ব একজন নাগরিককে প্রোটেকশন দেওয়া। এই যে মব বাহিনী সৃষ্টি করে তাকে উনি ভয় আজকে দেখাচ্ছে। আজকে সংবাদ সম্মেলনে যে কথা, তার একটা আপনাকে পড়ি আমি এখানে। উনি বলেছেন, আহ এই ছেলে পেলেরা আমার নামে ফজু পাগলা স্লোগান দিয়েছে। আমি বাংলাদেশে একজন পাগলা, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তারা আমাকে হত্যা করতে চায়, আমাকে মারতে চায়। তারা আমার বাসার সামনে যেভাবে কি মব সৃষ্টি করছে, আমি দেখেছি গত 1 বছর যাবৎ, 5 আগস্টের পর থেকে আমাদের কিছু সন্তান মব সৃষ্টি করে তাদের দাবি দেওয়া বলেন আর যাই করেন আদায় করতে চান। আজকে কিন্তু এনসিপির এক নেতা সার্জিস আলম, তিনিও একটা হুমকি দিয়েছেন একটা, এবং আমি অবাক হয়ে গেলাম, এরা রাজনীতি করবে এমন একটা অশ্লীল একটা কথা বলে হুমকিটা দিয়েছে রাজনীতিবিদদের। তারা পশ্চাৎ দেশে নাকি কি করবে? আমি কোনো রাজনীতিবিদ কিন্তু ভাষা ব্যবহার করতে পারে, আমরা এটা আশা করি নাই। না না, সার্জিস আলমকে আমি রাজনীতিবিদ বলবো না, সে অকাল পক্ত একটা ছেলে। তার এখন পর্যন্ত মানে রাজনৈতিক জ্ঞানই আহরণ হয়নি। রাজনীতি করতে গেলে একটু লেখাপড়া করতে হয়, সে লেখাপড়াও করে না, সে হিস্ট্রিকে বিকৃতি করতে চেষ্টা করছে। কিছুদিন আগে সে বঙ্গবন্ধুর আহ নাম নিয়ে মুখে ফেনা তুলতো। তো ওর কথা আমি ইম্পর্টেন্ট দিই না, কিন্তু এই যে ফজলু ভাই যে স্টেট প্রেস কনফারেন্সে যে বক্তব্যটা দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট বক্তব্য, এবং সেটা সত্যিকারের একটা যে এইসব ছেলেপেলেরা মব সৃষ্টি করে দাবি দেওয়া চাচ্ছে। কারণ তারা, তাদের উদ্দেশ্য একটাই, তাদের যে মাস্টাররা আছে উপরে, এরা জামাত এবং মেটিকুলাস ডিজাইনার, বিশ্ব বাটপার ইউনুস, তাদের একটাই উদ্দেশ্য বঙ্গবন্ধুর নাম নিশানা মিশিয়ে ফেলতে হবে, মুক্তিযোদ্ধাদের একেবারে শেষ করে দিতে হবে। কারণ জামাতরা চায় তারা তাদের যে দলই থাকে, এবং তাদের দলের মধ্যে যদি থাকে মুক্তিযোদ্ধা কেউ, তাদেরকেও তারা মেরে ফেলবে, কারণ তাদের নাম নিশানা তারা শেষ করতে চায়। এটাই উদ্দেশ্য, এই একটাই উদ্দেশ্য। এটা আহ ফজলুল ভাই খুব ভালো করে যে বুঝতে পারতেছেন, এবং খুব ভালো করে জানেন এটা। এবং বিএনপি এখন, বিএনপি যেটা করেছে যে যেটা আপনি বললেন এনসিপি কে সাপোর্ট করার জন্য এটা করেছে, এনসিপি তো চায় না বিএনপি পাওয়ারে আসুক, এটা তো তারা বুঝতে পারতেছে না। এনসিপি, এবি পার্টি, এরা কখনোই চায় না যে বিএনপি পাওয়ারে আসুক, এটা এটা চাচ্ছে না এরা। এখন ইলেকশন আদৌ
ইউনূস দিবে কিনা এটা একটা বড় কথা। ফেব্রুয়ারি মাসে তো এনসিপি চাচ্ছে না কোনো ইলেকশন হবে, মানে কারণ ইলেকশনটাই কথাবার্তা ডামাডোলে ইলেকশনটি অনিশ্চিত হয়ে যাচ্ছে সেটা। হ্যাঁ এটা এরা একটা ছোট ছোট ইস্যু খুঁজে বাইর করতেছে, বাইর করে এটাকে একটা আহ, বড় আকারে এটা প্রকাশ করতে চেষ্টা করতেছে। এই যে ফজলুর রহমান সাহেব টক শোতে যাই বলুক, এটাকে তার ইস্যু হওয়ার কথা না তাদের জন্য, এটা ইস্যু হতে হতে পারে না। কারণ এটা ইস্যু করতে গিয়ে তো তারা মানে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতেছে। এবং এই এই খপ্পরে বিএনপি সবসময় পড়ে আছে। তাদের রাজনীতি গত 18 বছরে এমন কিছু দেখাতে পারে নাই যে তারা দেশের জন্য কিছু করবে। আমি বুঝতে পারতেছি না রাজনীতিবিদরা যারা আছে ওখানে, তারা এই যে মূল্যবোধ এখন অবক্ষয় হলো 365-367 দিনে, তরুণদের প্রজন্ম বা তাদের আগের প্রজন্ম এবং আমাদের বুড়ো মানুষদের যাদের প্রজন্মদের যে মূল্যবোধটা অবক্ষয় হয়ে গেছে দেশের, সেই মূল্যবোধটাকে কি করে ফিরে আনবে তারা? সেই মূল্যবোধটাকে আমি আমি আমারটা লেখাতেও লিখেছি বোধহয় আমি, মূল্যবোধটা তো ক্ষয় হয়ে গেছে, এই মূল্যবোধটাকে ফিরিয়ে আনতে হবে। তো অর্থনীতির অবস্থা খুবই খারাপ, অর্থনীতি নিয়ে কোনো কথাই নাই, তার পিছিয়ে লেগে আছে এই অমুক কথা টক শোতে কি বললো, কে কি কি বললো। এখন পর্যন্ত আমি দেখি নাই 8ই আগস্ট বিশ্ব বার্তা পাওয়ার নিয়েছে, 5ই আগস্টে 8ই আগস্টে অনেক হত্যা সংঘটিত হয়েছে, এটার কোনো খবর নাই। এই 8ই আগস্ট থেকে এই 8ই আগস্ট 365 দিন গেছে, 365 দিনের মধ্যে আমি এমন কোনো কার্যক্রম দেখি নাই যাতে বলতে পারি যে এই সরকার একটা কিছু লেগেসি রেখে গেছে। তাদের লেগেসি কি হচ্ছে? তাদের লেগেসি হচ্ছে মব জাস্টিস, মবক্রেসি, এবং কি করে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বা মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে নাশ করা যায়, বঙ্গবন্ধুর নাম নিশানা কিভাবে শেষ করা যায় পৃথিবী, মানে বাংলাদেশ থেকে সেটারই চেষ্টা করছে, কিন্তু সেটা চেষ্টা করে পারবে না তো। কারণ এখন জনসাধারণ, এরা বলে জনসাধারণ তাদের সাথে আছে, কোন জনসাধারণ তাদের সাথে আছে? আমি দেখতেছি জনসাধারণ আওয়ামী লীগের পক্ষে আছে, আমি দেখতেছি জনসাধারণ মুক্তিযুদ্ধের পক্ষের লোকের সাথে আছে, আমি দেখতেছি জনসাধারণ সেকুলার ডেমোক্রেসির পক্ষে আছে বা সেকুলার দেশের পক্ষে আছে। সব হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, আহ, উপজাতীয়, পাহাড়ি সম্প্রদায়কে নিয়ে বাংলাদেশকে তারা একসাথে রাখতে চাচ্ছে। কেউ আলাদা করে শুধু একটাই মুসলিম রাষ্ট্র করতে যাচ্ছে না। এটা হচ্ছে জিয়া রহমান এটা ভুল করে গেছে, এরশাদ ভুল করে গেছে, তারই পরিপ্রেক্ষিতে খেলাধুলা দিয়ে চালিয়ে গেছে। একই পরিপ্রেক্ষিতে হাসিনাও, শেখ হাসিনা আমাদের নেত্রী, উনিও ওটাকে টাচ করেননি, কিন্তু এটা ভুল করেছিলেন। তখনই আমাদের 72 কনস্টিটিউশনে ফিরে আসা উচিত ছিল। আমরা বারবার করে চিৎকার করে বলেছি যে 1972 সালের সংবিধানে ফিরে আসেন, তাহলে আজকে এই অবস্থা আমরা পড়তাম না। এবং মানে আপনি ফজলুল্লাহ ওই রাষ্ট্র ধর্ম এবং বিসমিল্লাহ এগুলো বাদ দিয়ে 72-এর মূল সংবিধান চাচ্ছেন আপনি? মূল সংবিধানে আসতে হবে, যে চার নীতিতে দেশটা যেভাবে তৈরি হয়েছিল, মূল সংবিধান কামাল, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল যে ইসলাম, শহীদ দেশে যে যারা দেশে এখন যে দেশে এখন একটা ডাকসু নির্বাচন হচ্ছে, সেই ডাকসু নির্বাচনের বিপি প্রার্থীদের বেশিরভাগ প্রার্থী হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। সব সেই মৌলবাদী। সেই দেশে আপনি কিভাবে আশা করেন যে সংবিধান 72-এ আবার কোনোদিন ফিরবে? না, আশা করি এই জন্যে যে এখনো এখনো অনেক, আমি পার্সেন্টেজ বলতে বলবো না এখানে, এখনো অনেক বেশি লোক আছে যারা এখনো বিশ্বাস করে অসাম্প্রদায়িক একটা দেশ তৈরি করতে, এবং সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে যারা চেষ্টা করে, তাদের কিছু পার্সেন্টেজ লোক অনেক বেশি আছে। যদিও এই মৌলবাদীরা, যখন আপনি দেশ ছেড়েছেন, আমি ছেড়েছি বীর বীর অনেকদিন হলো। মুক্তিযোদ্ধা বীর জি। মুক্তিযোদ্ধা আপনি যখন দেশ ছেড়েছেন, তখন সেই দেশের চেহারা যেটা ছিল একটা সমাবেশের ছবিতে, তখন আপনি সমাবেশের ছবিতে পোশাকগুলা যা দেখেছেন, এখনকার কি পোশাকগুলা খেয়াল করেন? হ্যাঁ, অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, 46 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে, বিশেষ করে 90-এর পর থেকে যে পরিবর্তনটা এসছে, কারণ তারা খোদা হাফেজকে রিপ্লেস করে আল্লাহ হাফেজ করেছে। এবং জামা কাপড় এবং পোশাক পরিবর্তন, বিশেষ করে মহিলাদের পোশাক পরিবর্তন অনেক বেশি লক্ষণীয়, পুরুষদের চাইতে মহিলাদের বেশি। এবং আসলে একটা জিনিস হয়েছে কি, আমাদের ফজলুল বাড়ি, আমাদের যে জিনিসটা হয়েছে, নেত্রীও এটার জন্য কিছুটা এনকারেজও করেছে যে আমাদের গরিব ছেলে মেয়ে, গরিব যে নিম্নবিত্ত যেসব লোকজন আছে, তারা স্কুলে না পাঠাতে পারে,
না পাঠিয়ে তাদের সবাই ছেলে মেয়েদেরকে মাদ্রাসাতে পাঠিয়ে দিচ্ছে। ঢাকা শহরে এত মাদ্রাসায় মাদ্রাসা পড়তো। কেন? ঢাকা শহরে এত মাদ্রাসা কেন? আমার একটা প্রশ্ন, এটা আমি সবসময় বলেছিলাম। এবং আমি ওই আমলে আহ, শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশনের আমলে আমি একটা লেখা লিখেছিলাম, যার জন্য আমাকে অনেকে বলেছিল এটাকে বই আকারে ছাপাতে। আমি অ্যাম্পলিফাই পরে করি নাই মাদ্রাসা সেটা। আমি বলেছিলাম যে মাদ্রাসা বাদ দিয়ে এমন স্কুল করতে হবে যে স্কুলে ফ্রি এডুকেশন থাকবে, ক্লাস 8 পর্যন্ত কোনো ধরনের বেতন লাগবে না, সবাই স্কুলে যাবে, সমস্ত মাদ্রাসা আস্তে আস্তে উঠে দিতে হবে। কিন্তু সেটা তো হয়নি। তারা তাদের এবার তো স্বার্থে দেখা গেল, এবার তো মাদ্রাসায় দেখা গেল যে বেল্টে, যে বেল্টে মানুষের কাজের তৈরি হয়েছে শ্রমিক বেল্ট, সে শ্রমিক বেল্টে তো ডে কেয়ার নেই, শ্রমিক বেল্টে আছে মাদ্রাসা। ওই হ্যাঁ। মাদ্রাসায় বাচ্চাগুলো বড় হয়েছে। এই বাচ্চাগুলোই কিন্তু শেখ হাসিনা সরকারের পতনে ইট পাটকেল চোরার কাজে ব্যবহার হয়েছে তারা। হ্যাঁ, এটা সত্যি কথা। ওদেরকে দিয়ে তো ব্যবহার করেছে এরা। এরা তো প্রথমত এদের এদের কোনো সাপোর্ট ছিল না, এদেরকে সাপোর্ট তো ব্যবস্থা করেছে ওরা এবং আর্মির কিছু সংখ্যক লোক। আর্মির উপরের লেভেলের না হলো মিডল লেভেলের কিছু লোকজন এবং কিছু অফিসার এবং রাও ক্লাবের লোকজনরা তাদেরকে সাপোর্ট করেছে। আমি তো এটা বলি, এটা কোনো গণ অভ্যুত্থান না, কোনো বিপ্লব না, এটা হচ্ছে আর্মি কু, সোজাসুজি কু, আর্মি যেটি কু। এবং সর্বশেষ সরকারের সেনাপ্রধান খালেদাদের সেনা, উপদেষ্টা, হ্যাঁ, খালেদাদের উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট, সেনাবাহিনী প্রধান বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি শেখ হাসিনাকে বলেছেন আপনি ঘুমান, আর ওইখানে গিয়ে হ্যাঁ। আয়োজন করেছেন অভ্যুত্থানের। আমি আমি একটা কথা, মানে একটা টক শো বা একটা বোধহয় লেখা পড়লাম, সামথিং লাইক দ্যাট, হয়তো ইয়েতে কি বলে, ওই নিউজ পেপারটার নামটা ভুলে যাচ্ছি আমি। আহ দিনকাল বোধহয় কোন একটা ইয়েতে পড়লাম, একজন বলতেছে, একজন হেফাজতি লোক বলছেন যে একজন কর্নেল লেভেলের বা মেজর লেভেলের লোক তাদেরকে ফোন করে বলেছে আপনারা মাঠ ছাড়বেন না, আমরা দেখতেছি সরকার পতন হবে। এটা জুলাইয়ের মাঝামাঝির সময় বা জুলাইয়ের শেষ থার্ড উইকের দিকে। তার মানে তখন থেকে আর্মি কু হওয়ার জন্য অস্থির ব্যবস্থা হয়ে আছে। তো এইসব কথা তো এই মিথ্যা কথা বয়ান করে তো দিতে তার কোনো লাভ নাই এখন এই লোকের। এই লোক যে লিখেছে বা লোক যে ভিডিও করতেছে বলতেছে যে আমরা আহ, আপনাদেরকে সাপোর্ট দিয়ে দেবো, এবং তাই করেছে তারা। এবং নিম্ন লেভেলের যত সেনাবাহিনীর লোক, এয়ারফোর্সের এয়ারম্যানরা, তারা তাদেরকে সাপোর্ট করেছে। কারণ একটা জিনিস বুঝতে হবে, আর্মি, এয়ারফোর্স, নেভি এক সিনিয়র অফিসার ছাড়া বা লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার উপরের র্যাঙ্কের ছাড়া নিচের র্যাঙ্কের যারা আছে এবং জওয়ানরা এবং এয়ারম্যানরা এবং নেভির সাধারণ নাবিকরা, তারা বেশিরভাগই সবাই মাদ্রাসা থেকে শিক্ষিত হয়ে তারপরে ইন্টারমিডিয়েট পাস করে তারপরে আর্মি এই সেনাবাহিনীতে বা এয়ারফোর্সে বা নেভিতে গেছে। এবং তারা মনে করে যে দেশটাকে অসাম্প্রদায়িক বা হিন্দুদের দেশ হতো, ভারতের দেশ হতে পারে। তারা কি করে এটা চিন্তা করে, ভারত একটা বিরাট দেশ, তা ওর মধ্যে মার্কেট বড়, আমরা যে ব্যবসা বাণিজ্য করব, আমাদের তো আমাদের এমন একজনের সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে যেটাতে তারা ক্যাপাসিটি আছে আমাদেরকে ধারণ করার জন্য, আমাদের জিনিসপত্র কিনবে তারা। তারা যে পাকিস্তানের সাথে ব্যবসা করতে যাচ্ছে কি করে করবে? তারা তো ইয়ে দিয়ে শিপিং কস্ট দিয়ে পড়াতে পারবে না। এটাই আপনাকে প্রশ্ন করতে চাইছিলাম, আপনি অর্থনীতিবিদ, ইউনুস সাহেব অর্থনীতির মানুষ। পাকিস্তানের সাথে তারা যে ব্যবসা বাণিজ্য চাচ্ছে, তার নিজেরই দেশের কোনো ব্যবসা বাণিজ্য নেই, না, সে কি দিবে পাকিস্তান বাংলাদেশকে? সে সে কি করে করবে? আমি আমি আমার এটাই তো আমার প্রশ্ন। এবং এখানে এই যে সার্জিস আলমের কথা যেটা বলা হলো একটু আগে বললেন, তারপরে ওদের যে আদার হাসনাত টাসনাত যারা আছে তারা বলতেছে এই যে সজীব ছেলেটা যে উপদেষ্টা, সে বলতেছে পাকিস্তানি স্টাইলে বাংলাদেশ চলবে। কেন বাবা? পাকিস্তানি স্টাইলে চলবে, বাংলাদেশ কারো স্টাইলে চলবে না, বাংলাদেশ বাংলাদেশের স্টাইলে চলবে। কিন্তু তারা চাচ্ছে পাকিস্তানের বিজনেস এখানে এস্টাবলিশ হবে, পাকিস্তানের ইন্ডাস্ট্রি এখানে এস্টাবলিশ হবে। কিন্তু তার একটা জিনিস বুঝতেছে না যে টার্মস অফ ট্রেডের মধ্যে এটা হয় না, এটার মধ্যে কস্ট অনেক বেশি। এবং পাকিস্তানের দূরত্ব এবং ভারতের দূরত্বের মধ্যে অনেক ডিফারেন্স। যেখানে ভারতের মার্কেট অনেক বড়, আমাদের যেসব প্রোডাকশন আছে বা আমরা যেগুলা ওখান থেকে আনি, আমাদের কস্ট অনেক কম পড়বে, সেই কস্টও তারা দেখে না। এবং পাকিস্তানদের প্লেনে করে যে আনবে তারা বা জাহাজে করে আনবে, তাদের কস্ট অনেক বেশি পড়বে। এইসব চিন্তা ভাবনা কেউ করতেছে না। আমি জানি না আহ, আহ, বিশ্ব বাটপার ইউনুসের
অর্থনীতি তার এখন বয়স হয়ে গেছে, তার অর্থনীতি আর ব্রেনে আছে কিনা সেটাও আমি জানি না। আর ওনার অ্যাডভাইজার যারা আছে তারাও তাকে ঠিক মতো অ্যাডভাইস করছে কিনা সেটাও জানি না, কারণ তাদের অ্যাডভাইস করতে পারতেছে না তো। কারণ ওই যে যেটা ইয়ে বলেছে, ফজলু ভাই বলেছে, কিছু ছেলে পেলে যাদের বাপের জন্ম হয়নি মুক্তিযুদ্ধের টাইমে, তারা নিজেদেরকে মনে করতেছে তারা সবকিছু জেনে গেছে। যে অকাল পক্ত ছেলে পেলে সব, এই যে সার্জিস আলম, হাসনাত, নাহিদ, সজীব, এরা সব অকাল পক্ত ছেলে। এদের এদের জ্ঞান আহরণ করতে হবে, তারপরে আসতে হবে রাজনীতিতে। তো অকাল পক্ষদের তো কবুল করেছেন প্রফেসর ইউনূস। হ্যাঁ, তিনি প্রফেসর ইউনূস বারবার করেছে। বলেছেন এদের কথায় দেশ চলতে হবে। প্রফেসর ইউনূস তো তাদেরকে মাথায় চড়িয়েছে। মাথায় চড়ালে কাউকে মাথাতে নামানো তো সহজ না। কারণ তার প্রথমে তার উচিত ছিল বলা, যে সে একজন শিক্ষাবিদ হয়ে এসে বলা উচিত ছিল, বাবা তোমরা সবাই এখন খুব ভালো কাজ করেছো, ঠিক আছে। এবং আমি যদি তার জায়গায় থাকতাম এটা বলতাম, ঠিক আছে করেছো, ওনাকে সরিয়েছো ভালো কথা, কিন্তু এখন তোমরা যে যেখানে পারো যে যার লেখাপড়াতে ফিরে যাও, আমরা দেখি কি করে দেশটাকে ঠিক করা যায়। সে তো বলেনি। আমি তো দেখি না, দেশটা পুরো অঠিক ছিল। হাসিনার আমলে দেশটার উন্নতি হচ্ছিল, মধ্যমায় দেশে যাচ্ছিল। এবং আমাদের 590 ট্রিলিয়নের ইকোনমিকটাকে তারা এখন $240 বিলিয়ন নামিয়ে নিয়ে এসছে। আমাদের উৎপাদন নাই, আমাদের কোনো চাকরি বাকরি নাই, আমাদের যে ব্যাকবোন অফ দ্য ইকোনমি গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা এখন হয়েছে, সেটার অবস্থা ভঙ্গুর অবস্থা পড়ে গেছে। কারণ সমস্ত অফার চলে যাচ্ছে ভিয়েতনামে, না শ্রীলঙ্কাতে, না ভারতে, তো ইন্দোনেশিয়াতে। তো এটা তো, এটা ফিরে আসা খুব কঠিন হবে। তো এটা তো এত সহজ না। এদিকে তো খুব খেয়াল নাই, দেশ গড়ার ব্যাপারে কোন রকম আমি আহ দেখতে পাচ্ছি না তাদেরকে, তাদের কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না। তারা গণতন্ত্র দরকার আছে, ঠিক আছে, গণতন্ত্র আমাদের প্রচন্ড দরকার আছে, গণতন্ত্রের দিকে যাচ্ছে, কিন্তু গণতন্ত্রতে যে যাচ্ছি না। তারা বড়, ইউনূস হচ্ছে বড় স্বৈরাচার দেন এনিবডি এলস। তারা এরশাদকে স্বৈরাচার বলতো, এবং হাসিনাকে এখন স্বৈরাচার বলে। কিন্তু হাসিনা, এরশাদ বা জিয়াউর রহমান, এদের চাইতে ইউনূস সবচেয়ে বড় বাটপার এবং বড় স্বৈরাচার। এটাই বলবো আমি এখানে। তবে আবার ফজলু ভাইয়ের ব্যাপারে আসি। ফজলু ভাই যেটা বলেছেন যে উনি তো বিএনপির প্রতি ডেডিকেটেড কর্মী, এর ব্যাপারে আমি একের এক স্পষ্ট বলতে পারি। উনি যে এখন বিএনপি কে রেকটিফাই করতে চেষ্টা করতেছে, ওটা ওনার পক্ষে সম্ভব না। কারণ ওরা ওখানে পাখিপন্থীরা অনেক বেশি আছে, এবং যার জন্যে যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে, যারা বিভিন্ন ইয়ের থেকে গেছে, তাদেরকে আনতে হবে এক লাইনে। তারা যদি এক লাইনে আসে, তাহলে তারা আলাদা হতে পারে। এছাড়া আমি ফজলু ভাইকে একটাই অ্যাডভাইস করতে পারি, যে আপনি 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 দেখেন আপনার পক্ষে কে কে আছে, তাদেরকে নিয়ে যদি আলাদা কিছু করতে পারেন, সেটাই করতে পারে সে। সে যদি আওয়ামী লীগ থেকে হি ওয়াজ স্ন্যাপড, হ্যাঁ, তার নিজের কারণে হয়েছে, এগুলো ওসব বলতে চাই না আমি এখন আর। কিন্তু যেটা মানে আপনি ব্যক্তি, বলতে চাচ্ছেন তার আওয়ামী লীগে আসা সম্ভব না, সে বিএনপিতে থেকেই বিএনপি কে রেকটিফাই করার চেষ্টা করুন। এইটাই আমি বলতে চাচ্ছি। কারণ আওয়ামী লীগকে তাকে আওয়ামী লীগকে তাকে এখন নিবে কিনা আমি জানি না। এটা এরা হাইকমান্ড বুঝবে। কিন্তু আহ আওয়ামী লীগের, বিএনপির মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা বিএনপির অনেক নীতির সাথে একমত না, কিন্তু তারা না পেরে আছে। তারা রাজনীতি করতে চাচ্ছে, তাই জন্য আছে। কিন্তু পারতপক্ষে আমি যদি তাদের জায়গায় থাকতাম, আমি আলাদা একটা পার্টি করতে চেষ্টা করতাম, মুক্তিযুদ্ধের পক্ষের লোক নিয়ে। ওরাই অপোজিশন হতো। আমি তো চাই গভর্নমেন্টে যে থাকবে সেও মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, সেকুলারিজমের পক্ষে থাকবে, এবং অপোজিশন যে থাকবে সেও সেকুলারিজমের পক্ষে থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে। তারপরে যারা উনি কিন্তু পলিসি এই করার কথাটা ওরা বলেন, হবে। উনি কিন্তু এই কথাটা উনি বলেন আমি যে কথা বিএনপি, সবসময় বলি, হ্যাঁ। ফজলুর রহমানও বলেন যে হুম, একটা ধরুন ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের হুম, একটা আলাদা প্ল্যাটফর্ম হোক। এটা তো আমি চাই, এটা আমি চাই। এই এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে থেকেই হতে হবে। আওয়ামী লীগই একমাত্র ধারক বাহক বা স্টেক হোল্ডার বলবো, যে তারা এই সেকুলারিজম, বাঙালি জাতীয়তাবাদী সমাজ সমাজ ব্যবস্থা, সমবন্টন সমাজতন্ত্র এবং ডেমোক্রেসি আপহোল্ড করে রেখেছিল এত বছর ধরে। হ্যাঁ, মানে এবং মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতির মূলধারাটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো, এছাড়া তো আর আমি কোন স্টেক হোল্ডার দেখিনি। এখন পর্যন্ত কেউ আসে নাই, এমন কোন দল, এমনকি বামপন্থীরাও আসতে পারে নাই, যে আমরা এই মুক্তিযুদ্ধের পক্ষে থাকবো, এই চারটা নীতিতে আমরা বিশ্বাস করব, কিন্তু আমাদের পলিসিগত
একটা প্রবলেম থাকবে। এই অস্ট্রেলিয়াতে আছে, কানাডাতে আছে, আমেরিকাতে আছে, ওরা ওরা কখনোই প্রশ্ন করে না তাদের ইন্ডিপেন্ডেন্স নিয়ে, তাদের আহ আমেরিকাতে যুদ্ধ করেই স্বাধীন হয়েছে বাংলাদেশের মতনই, কিন্তু তাদের তো কনস্টিটিউশন নিয়ে কখনো প্রশ্ন করে না। তারা ডেমোক্রেটস লিবারেল, ওদের ডিফারেন্স হচ্ছে হেয়ার ব্রেথ, মানে একটা চুল পরিমাণ মাত্র ডিফারেন্স ওদের পলিসির মধ্যে, ওরা পলিসিগত ভাবে করে। এই জিনিসটা 54 বছরে আমরা এস্টাবলিশ করতে পারি নাই, দুঃখের চোখে বলতে হচ্ছে আমাকে। হ্যাঁ, বঙ্গবন্ধুকে তো মেরে ফেললেন তারা। বাকশাল তারা করেছিলেন, বঙ্গবন্ধু বাকশাল একটা কারণে করেছিল, বাকশাল থাকলে গণতন্ত্রের বিকাশ হতোই, কারণ মাত্র ওটা টেম্পোরারি ছিল। আর দরিদ্র সীমা 1% নেমে আসতো বাকশাল যদি থাকতো। সেটাকে আজকে দারিদ্র সীমা নিয়ে আমি উঠিয়ে গেছে 9.3%। একটু আগে আমি ডেইলি স্টারের একটা রিপোর্টে দেখলাম যে 9.35% দারিদ্র সীমা। শেখ হাসিনার সময় এত হাই ছিল না, ওরা অনেক কমিয়ে নিয়ে এসেছিল, আমার পার্সেন্টেজ মনে নাই, কিন্তু অনেক কমিয়ে নিয়ে এসেছিলেন। ওকে বাড়ি। অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা অমর সেলিম শের, আপনি ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ।